আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শারমিন ভুট্টো। হাতে রয়েছে বাংলাদেশের কিছু খবর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিদ আওয়ালকে সমর্থন দিয়েছে বিএনপি। এই তথ্য জানিয়েছেন অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদ। ওদিকে ডিসিসি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে 2 সিটিতে মনোনয়ন প্রত্যাহার করেছেন 7 জন মেয়র প্রার্থী। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। একরামুল হক সাইমের রিপোর্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হলেও সারা বেগম কবরী নির্বাচনী মাঠে থাকছেন বলেই শোনা যাচ্ছিল। সব গুঞ্জনের অবসান করে দিনের একেবারে শেষ ভাগে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন দেশের চলচ্চিত্রের প্রিয় মুখ কবরী সারোয়ার। অনেক টাকাও আমার কাছে নেই, কিংবা অনেক লোকও বলো আমার কাছে নেই। আমি বিগত সময় যখন নির্বাচন করেছিলাম তখন তো আওয়ামী লীগ থেকে আমাকে নমিনেট করেছিল, সেখানে দলের লোক খেটেছিল। এবারে কিন্তু আমি যথেষ্ট শক্তিশালী একজন ক্যান্ডিডেট ছিলাম এবং আমি রাজনীতি বুঝেও ফেলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতি আমার সম্মান প্রদর্শন করে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম। শীর্ষ নেতৃত্বের প্রতি আনুগত্য দেখিয়ে দল সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হকের পাশে থাকবেন কিনা এমন প্রশ্নেরও জবাব দেন কবরী। আনিসুল হক সাহেব তো আওয়ামী লীগের লোক না, কিন্তু যখন আমরা আওয়ামী লীগ থেকে দাঁড়িয়েছি উনি কি আমাকে জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, উনি যদি আমাকে বলেন যে আপনি আমাকে সাহায্য করবেন, আমি ওনাকে সাহায্য করতে কোনো অসুবিধা বোধ করি না। এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করে নেন জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা ববি হাজ্জাজ। নিচে না এসে ভাইয়ের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন পৌঁছে দেন রিটার্নিং অফিসারের কাছে। ওনার পক্ষ থেকে আমি নমিনেশন পেপার উইথড্র করলাম এখান থেকে। এটা একটা ব্যক্তিগত কারণ। মোস্তফা কামাল আজাদী সহ আরও একজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর উত্তরে মেয়র প্রার্থী 19 থেকে নেমে দাঁড়ালো 16-তে। শেষ দিন বিপুল সংখ্যক কাউন্সিলর প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন, যাদের বেশিরভাগই সরকারি দলের নেতাকর্মী। দলীয় সমর্থনে ব্যর্থ হয়ে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন। তবে একই সঙ্গে উল্টো ঘটনাও রয়েছে। আমি প্রত্যাহার করবো না, আমি নির্বাচন করব, যাতে আমার নমিনেশন পেপার আমার সিগনেচার আবার জাল টাল করে বা কোনো পদ্ধতি নিয়ে তারা আমার নমিনেশন পেপারটা উইথড্র করতে না পারে, এই জন্য আমি এখানে আসছি। কষ্ট যে লাগে না তা না, আশা করেই তো কিনছিলাম, শুধু নেত্রীর দিকে তাকায় আমি প্রত্যাহার করলাম। শুক্রবার প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা সেই সিদ্ধান্ত নেবার জন্য সময় চেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। বৃহস্পতিবার সকালে কারাগারে কামারুজ্জামানের সাথে দেখা করে তার আইনজীবীরা সাংবাদিকদের একথা জানান। ওদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন কামারুজ্জামানকে প্রাণ ভিক্ষার বিষয়ে বৃহস্পতিবারের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। হুমায়ুন চিশতি জানাচ্ছেন বিস্তারিত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সাথে দেখা করতে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কারাগারে যান তার আইনজীবীরা। পরে আইনজীবীরা জানান রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি চিন্তা করে কারা কর্তৃপক্ষকে জানাবেন তিনি। একই সাথে বিধি অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে কামারুজ্জামান 7 দিন সময় পাবে বলেও দাবি করেন তার আইনজীবীরা। জনাব কামরুজ্জামান এই রায়ের বিষয়ে আমাদের সঙ্গে পরামর্শ করেছেন এবং বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন, এবং এই রায়ের যে সমস্ত বিষয়ে ডিসকাস হয়েছে সেই বিষয়গুলো আমাদের ক্লারিফিকেশন উনি নিতে চেয়েছেন। আমাদের সমস্ত ক্লারিফিকেশন তাকে দেওয়ার চেষ্টা করেছি। উনি আমাদেরকে বলেছেন এর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে উনি নিজে চিন্তা করবেন, উনি ভাববেন এবং ভেবেচিন্তে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান একজন ম্যাজিস্ট্রেট এ বিষয়ে কামারুজ্জামানের সাথে কথা বলতে কেন্দ্রীয় কারাগারে যাবেন। তিনি আরও বলেন প্রাণ ভিক্ষা চাইলে রায় কার্যকরের সময় লাগবে, অন্যথায় জেল কোর্ট ও আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তবে রায় কবে কার্যকর হবে সে বিষয়ে তিনি নিশ্চিত নন। যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা তাকে উপস্থাপন করেছি। এখন সে যদি সময় না নেন, সময় ক্ষেপণ করেন, এটা তো তাহার পরে যা কিছু করার সেটা আমরা করব। আজকে এক্সিকিউশন হবে কিনা সেটা আমি বলতে পারবো না, তো এক্সিকিউশন সময় মতন হয়ে যাবে। সময় তো এটা বেঁধে দেওয়াই আছে, কতক্ষণ সময় জেল কোর্ট অনুযায়ী, তার বেশি তো উনি যেতে পারবেন না, সেই সময়ের বাইরে যেতে পারবেন না, কিন্তু আজকে ডিসিশনটা তাকে আজকেই নিতে হবে। এরপরেই কারাগার ঘিরে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো ম্যাজিস্ট্রেট কেন্দ্রীয় কারাগারে না যাওয়ায় কামারুজ্জামানের সিদ্ধান্ত জানানোর বিষয়টি অনিশ্চয়তার মধ্যেই থেকে যায়। এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন
অপরাধ স্বীকার করে প্রাণ ভিক্ষা চাওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। ফলে এখন ফাঁসি কার্যকর করার বিষয়টি সময়ের ব্যাপার মাত্র। এই আইনে আছে সরকারের নির্দেশে এটা কার্যকরী করা হবে, সুতরাং সরকারের নির্দেশটা যেভাবে দেবেন সেভাবেই হবে। এই সরকারি নির্দেশ কথা বলা থাকাতেই প্রমাণ হয় যে জেল কোড এখানে অ্যাপ্লিকেবল হবে না। কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয় নিয়ে কারা কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলেও কোনো কথা বলতে রাজি হননি সিনিয়র জেল সুপার ফরমান আলী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবার কমিউনিটি প্রসঙ্গ। নতুন প্রজন্মের শিশু কিশোরদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ডসের উদ্যোগে বার্মিংহামে উদযাপন করা হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানান, এই উপলক্ষে শনিবার বার্মিংহামের বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আলহাজ ফয়জুর রহমান চৌধুরী MBE এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক AM শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামের লর্ড মেয়র কাউন্সিলর শফিক শাহ। বিশেষ অতিথি ছিলেন বার্মিংহামের বাংলাদেশি সহকারী হাই কমিশনার ফয়সাল আহমেদ। বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ আব্দুল খালিক, মিসবাউর রহমান মিসবা, নাসিরউদ্দিন হেলাল, কমরেড মসুদ আহমেদ, ডাক্তার আবু মোহাম্মদ মালিক এবং বদরুন্নেসা পাশা। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি আমিনা বেগমের কবিতা আবৃত্তি ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সাথে এক মতবিনিময় সভা করেছে বার্মিংহাম ও মিডল্যান্ডস আওয়ামী লীগ। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানান, বুধবার বার্মিংহামে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশে এবং প্রবাসে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানিয়ে সৈয়দ সাজিদুর রহমান ফারুক ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান মিসবা, বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন, মিডল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল সহ দলীয় নেতৃবৃন্দ। গত মঙ্গলবার নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কভেন্ট্রি জিনাত মিলনায়তনের সংগঠনের সভাপতি চৌধুরী অনর উদ্দিন জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কার্যকরী কমিটির সদস্যগণ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতার সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ছোটন। আমাদের প্রতিনিধি মোহাম্মদ ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান জানান, সভার শুরুতেই নবীগঞ্জ স্কুল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের হিসাব নিকাশের খসড়া পড়ে শোনান সংগঠনের কোষাধ্যক্ষ কারি আব্দুস সালাম। ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার করে তোলার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন শাহ আবিদ আলী, আবুল হাসান আজাদ, ফয়সাল চৌধুরী, মাহবুব চৌধুরী, হেলাল আহমেদ চৌধুরী সহ আরও অনেকে। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী 19শে এপ্রিল রবিবার পূর্ব লন্ডনের ওয়াটার লিলি সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে সংগঠনের সাব কমিটির সমন্বয়ের লক্ষ্যে এক সভা বুধবার ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান মির্জা আসহাব বেগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন আলহাজ হাসান আলী, আব্দুস সাত্তার, মোদাব্বির হোসেন মধু, মিসবা উদ্দিন এবং তৈয়বুর রহমান সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, 20 বছর আগে যুক্তরাজ্য প্রবাসীদের আর্থিক সহযোগিতায় গড়ে ওঠা এই ট্রাস্ট বিশ্বনাথের শিক্ষার উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে। আর সেই ধারা অব্যাহত রাখতে এবং ট্রাস্টের সাথে প্রবাসীদের সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে আগামী 19শে এপ্রিলের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী কার্যকর ভূমিকা রাখবে। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার দ্বিতীয় কনভেনশনকে সামনে রেখে পর্তুগালের রাজধানী লিসবনে 2 দিনের সাংগঠনিক সফর করেছেন আইবার মহাসচিব কাজী এনায়েতুল্লাহ, সহসভাপতি ফখরুল আলম সেলিম এবং নির্বাহী সদস্য নুরুল ওয়াহিদ। 2 দিনের এই সফরে আগামী 30 ও 31শে মে 2 দিন ব্যাপী লিসবনের গ্র্যান্ড কনভেনশনের প্রস্তুতি হিসেবে ভেন্যু সিলেকশন, বাংলাদেশ দূতাবাস ও সরকারি উচ্চ পর্যায়ের সদস্যদের সাথে বৈঠক করেছে প্রতিনিধি দলটি। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় লিসবনে
স্থানীয় একটি হলে আইবার সদস্য শের আলীর পরিচালনায় ও সহসভাপতি রানা তাসলিম উদ্দিনের সভাপতিত্বে পর্তুগাল বাংলাদেশি কমিউনিটির নেতাদের সাথে মতবিনিময় ও নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের প্রধান সচিব মোহাম্মদ খালেদ, কাজী এনায়েত উল্লাহ, ফখরুল আলম সেলিম, কমিউনিটির নেতা শাহজাহান আহমেদ, রেজাউল ইসলাম, সেলিম উদ্দিন এবং আমির হোসেন সোহেল। বাংলা প্রেস ক্লাব মিলানের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলা প্রেস ক্লাব মিলান শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে একে রুহুল সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন নাজমুল হোসেন। এ সময় মিলানে বসবাসরত আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন, হুসাইন মাহমুদ মুনির, জামিল আহমেদ, চঞ্চল রহমান, রয়াল তালুকদার সহ আরও অনেকে। এবার রয়েছে খেলা খবর। ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সেরা 5-এ জায়গা করে নিয়েছে ব্রাজিল, আর এক ধাপ এগিয়ে বেলজিয়াম উঠে এসেছে তৃতীয় স্থানে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার এই র্যাঙ্কিং প্রকাশ করে। সেখানে প্রথম ও দ্বিতীয় স্থানে কোনো পরিবর্তন হয়নি। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আছে সবার উপরে, তাদের পেছনে আছে আর্জেন্টিনা। এক ধাপ পিছিয়ে গেলেও সেরা 5-এ আছে কলম্বিয়া, বর্তমানে তাদের অবস্থান চতুর্থ। র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড আছে চতুর্দশ স্থানে। এবার রয়েছে আবহাওয়ার পূর্বাভাস। শুক্রবার ব্রিটেনের আবহাওয়া শুকনো থাকবে এবং রোদ উঠবে, সেই সাথে তাপমাত্রাও বাড়বে বেশ কিছুটা। এবারে জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। শুক্রবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামে সর্বোচ্চ 17, সর্বনিম্ন 7। কার্ডিফে সর্বোচ্চ 16, সর্বনিম্ন 7। ম্যানচেস্টারে সর্বোচ্চ 19, সর্বনিম্ন 6। এডিনবারায় সর্বোচ্চ 16, সর্বনিম্ন 5। পোর্টসমাউথে সর্বোচ্চ 14, সর্বনিম্ন 9। নিউক্যাসলে সর্বোচ্চ 17, সর্বনিম্ন 6 এবং বেলফাস্টে সর্বোচ্চ 14 ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 4 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।